কোরবানির পশুতে ভরে উঠতে শুরু করেছে রাজধানীর পশুর হাটগুলো, তবে এখনো শুরু হয়নি বেচাকেনা। অন্যদিকে হাটে পর্যাপ্ত ভারতীয় গরু আসায় লোকসানে পড়ার আশঙ্কা করছেন দেশীয় গরুর খামারিরা। ইসাক নয়নের রিপোর্টে বিস্তারিত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই শত শত ট্রাক কোরবানির পশু ঢুকছে রাজধানী ঢাকায়। এসব পশু নিজেদের হাটে তুলতে উঠে পড়ে লেগেছে হাটের ইজারাদাররা। হাটগুলোর প্রস্তুতিও শেষ, এরই মধ্যে গরু ছাগলে ভরে উঠেছে এসব হাট। তবে এখনো শুরু হয়নি বিক্রি বাট্টা, তাই বেশ অলস সময় পার করছেন এখানকার ব্যাপারীরা। তারা বলছেন আর 2-1 দিনের মধ্যেই জমে উঠবে কোরবানির হাট। এখন আসছে, দেখছে, দেখে দেখে চলে আসে, কেউ এখন দাম দর করছে না। মঙ্গলবার হাতে কিছু কিছু লোকজন আসবি, 2-4 বেচা কিনা হবেই, দেখবি। বুধবার দিন এসে পুরোটা আসেনি শুরু হয়ে যাবি। যার তো নিয়তিদের আগা দিন বাজার যদি ভালো বেচা কিনা হয়। ভিড় তেমন নেই বললেই চলে। এই সুযোগে পরিবার নিয়ে ঘুরে ঘুরে গরু দেখছেন অনেকেই। এদের মধ্যে কেউ কেউ আবার দামও বলছেন, তবে তা কেনার জন্য নয়। দাম চাচ্ছে 2.5 লক্ষ টাকা, আমি বলছি 1.5 লক্ষ টাকা। ছেলে আর আমি আসছি, গরু দেখলাম, লাস্ট পর্যন্ত আসলাম। এবার হাটগুলোতে ভারতীয় গরু উঠেছে চোখে পড়ার মতো। তাই যারা মোটা অর্থ খরচ করে দেশীয় গরু লালন পালন করে হাটে তুলেছেন, কাঙ্ক্ষিত দাম নিয়ে আশঙ্কার মধ্যে রয়েছেন তারা। বাজারে ভারতের গরু অ্যাভেলেবল আছে, বইটি গিয়েছে। ভারতের গরু আসে, আমরা প্রচন্ড লস আছে, তো এমনি লসের দাম আছে, খাওয়ানোর দামও হবে না। আর এই লসের কোনো শেষ নেই। এই গোটা যদি কুরবানির পরে আসে তাহলে করে দেশের জন্য উন্নয়ন হয়, কৃষক বাঁচে। এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 13টি ও উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 9টি ও গাবতলীতে একটি স্থায়ী হাট সহ মোট 23টি স্থানে বসেছে পশুর হাট। প্রতিটি হাটের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। এজেন্সির কাছ থেকে প্রতারিত হয়ে আশকোনা হজ ক্যাম্পে অবস্থানকারী 81 জনকে আজ রাত 8টায় সৌদি এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে পাঠানোর আশ্বাস দিয়েছে সরকার। দুপুরে শ্রম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন হজ ক্যাম্পে এসে তাঁদের আশ্বস্ত করেন। এই 81 জন গত এক সপ্তাহ যাবৎ হজ ক্যাম্পে অবস্থান করে সীমাহীন দুর্ভোগের শিকার হয়েছেন। এর বাইরে আরও 2 শতাধিক হজযাত্রী টিকিট পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। গত শনিবার ছিল হজযাত্রার শেষ দিন, কিন্তু তারপরও বিমানের নতুন স্লট না পাওয়ায় ভিসা পাওয়া 7,296 জন হজযাত্রীর সৌদি যাওয়া অনিশ্চিত ছিল। পরে রোববার সন্ধ্যা ও সোমবার রাত 3:30 পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 8টি ও সৌদি এয়ারলাইন্সের 6টি অতিরিক্ত ফ্লাইটে এদের অধিকাংশই শেষ পর্যন্ত সৌদি আরব যেতে পেরেছেন। দর্শক, এই মুহূর্তে হজ ক্যাম্পে আছেন আমাদের সহকর্মী ফেরদৌস রহমান, আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি সরাসরি সেখানে। ফেরদৌস, আমি সকাল থেকে এই হজ ক্যাম্পের সর্বশেষ যে পরিস্থিতি সেটি জানাচ্ছিলাম, এবং আপনি জানেন যে আজকেই কিন্তু হজ ফ্লাইটের যে সেটি কিন্তু আজকে না, বলা যায় যে গতকাল রাত থেকে শেষ হয়েছে। কেননা আনুষ্ঠানিক যে হজ ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বশেষ হজ ফ্লাইট সেটি কিন্তু গতকাল রাত 3:30টায় ঢাকা শাহজালাল এয়ারপোর্ট থেকে ছেড়ে গেছে। কিন্তু এরপরেও হজযাত্রীরা অনেকেই হজ ক্যাম্পে আটকা পড়ে গিয়েছিলেন, তাদের ভিসা জটিলতা ছিল, তাদের পাসপোর্ট অনেক এজেন্সি পাসপোর্ট আটক রেখেছিল, তো সেগুলো উদ্ধার করা গেছে। এবং সর্বশেষ ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির যে সভাপতি তিনি এসেছিলেন, তিনি অনেকটা বলা যায় যে মিডিয়ার সামনে তিনি বলেছেন যে সর্বশেষ 81 জনকে তারা পেয়েছেন যারা ভিসা পেয়েছেন এবং পাসপোর্টও তাদের হাতে রয়েছে, কিন্তু তারা যেতে পারছেন না। কিন্তু তাদের যে ব্যাংকগুলোর মাধ্যমে তারা টাকা পরিশোধ করেছিলেন, তাদের এজেন্সির যে ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকগুলোর মাধ্যমে পে অর্ডারের টাকা দিলে সেই মাধ্যমে তারা বিমান টিকিট পাবেন। এবং সেরকম 2টি ফ্লাইট রয়েছিল আজকে সৌদি এয়ারলাইন্সের, একটি 5:10 সেটিও নিয়মিত ফ্লাইট, আরেকটি আছে রাত 8:10 সেটিও নিয়মিত ফ্লাইট। কিন্তু বিকেল 5:10 ফ্লাইটে কাউকে পাঠানো সম্ভব হয়নি। রাত 8:10 যে ফ্লাইটটি রয়েছে সেটিতে কিছু সিট ফাঁকা রয়েছে, যেটা বলা হয়েছিল যে সেই বিমানে করে তাদেরকে পাঠানো হবে 81 জন। এবং এই 81 জনের মধ্যে একটু জটিলতা আছে। 81 জনের মধ্যে প্রায় 60 জন রয়েছেন প্রিমিয়ার ব্যাংকের গ্রাহক। তাদেরকে প্রিমিয়ার ব্যাংক কিন্তু তাদের এই মুহূর্তে তাদের যে টিকিটের টাকা সেটি পে অর্ডারের মাধ্যমে তারা পরিশোধ করতে রাজি আছেন এবং সেটার প্রক্রিয়াও তারা শুরু করেছেন। কিন্তু ইসলামী ব্যাংকের মাধ্যমে যে 21 জনের রয়েছে, সেই ইসলামী ব্যাংক এখনো পর্যন্ত তাদের কোনো দায়িত্ব নেননি। সে হাজিরা কিন্তু এখনো হতাশায় ভুগছেন। কিন্তু যে হাজিরা প্রিমিয়ার ব্যাংকের মাধ্যমে যাবেন
তারা ঢাকা থেকে যেতে পারবেন রিয়াদ পর্যন্ত, কিন্তু তারা জেদ্দায় পৌঁছার সৌদি যে অনুমতি সেটি এখনো পাননি। অর্থাৎ বলা যায় যে 81 জনকে সর্বশেষ মুহূর্তে সরকার পাঠাচ্ছে, তাদের জটিলতাটা কিন্তু এখনো কাটেনি, এবং সেটি কাটবে কিনা সেটি নিয়ে এখনো পর্যন্ত সন্দেহ রয়েছে। আমরা সেই রকম যারা এখনো পর্যন্ত মক্কায় যাবেন এরকম নিশ্চয়তা পেয়েছেন কিন্তু কোথায় যাবেন সেই জটিলতা ভুগছেন, তাদের মতো দুইজনের সঙ্গে কথা বলবো। আমি প্রথমেই আপনার কাছে আসতে চাই ভাই, আপনার নামটা একটু। পরে দেখলাম যে আপনার অন্তত টিকিট পাওয়ার অর্ডারটা হয়েছে, এখন কি বলছে তারা? এখন বলছে যে বিমান যাবে রিয়াদ থেকে তারা উপর লেভেলে কথা বলতেছে, যদি পারমিশন দেয়। ম্যানেজার সাহেব বললো যে 4টার দিকে আপনারা আসেন, আসলেই কথা বললেই যদি পারমিশন দেয় তাহলে হয়তো টিকিট ওখানে বুকিং দেওয়া আছে 100 টিকিট। তার মানে আপনারা মানে খোদার ঘর দেখার যে আনন্দটা সেটা এখনো পাচ্ছেন না? এখনো তো জটিলতা থাকতেছে, যদি সৌদি সরকার আল্লাহর রহমত পারমিশন দেয় তাহলে হয়তো বা আমরা যাইতে পারবো, আর যদি না দেয় তাহলে তো জেদ্দা থেকে রিয়াদ থেকে জেদ্দা বহুদূর। আপনি একটা কথা বলছিলেন যে এই যে যারা মানুষের সাথে এমন প্রতারণা করে, মুসলমান হয়ে মুসলমানের সাথে প্রতারণা, আপনি বলছেন তাদের কঠিন শাস্তি দেখতে চান। আপনি হয়তো শেষ পর্যন্ত এমনও হতে পারে যে হজেই যাবেন না, কিন্তু তাদের শাস্তি দেখতে চান। কি বলছিলেন সেই কথাটা? যেহেতু এজেন্সিগুলো মুসলমান, এক মুসলমান সাথে মুসলমান এরকম প্রতারণা করে, আমার টাকার দরকার নেই, আমি চাই তাদের শাস্তি হোক, ঠিক আছে? কেন আমার সাথে যেটা করছে আমি চাই না যে আর কারোর সাথে এটা করুক। আচ্ছা ভাই, আপনার সাথে একটু কথা বলি। আপনি হচ্ছে আপনার মা এবং বাবা যাচ্ছে, তাদের এই মুহূর্তে জটিলতা কেটেছে কতটুকু? না, এখনো জটিলতা কেটে নেই, বলা যাবে যে পুরোপুরি এখনো জটিলতা রয়েছে। এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো জটিলতা নেই, কিন্তু যেটা আমি শুনতে পারলাম সেটা হলো সৌদি সরকার মধ্যে জটিলতা, সেটা হলো বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদ পর্যন্ত পৌঁছাবে, কিন্তু ওনাদের পৌঁছা দরকার জেদ্দা পর্যন্ত, আর রিয়াদ থেকে জেদ্দায় পৌঁছিতে লং ডিস্টেন্স, এটা ওনাদের পৌঁছা সম্ভব নয়। ওখানে যেতে যে হজ করবে এখনো বুঝতে পারছেন না। তা আমাদের যে সমস্যাটা থেকে গেছে, এখন কি হবে না হবে এখন বলা যাচ্ছে না। থ্যাংক ইউ। শুনছিলেন নাহিন যে যে যাত্রীরা যাবেন 81 জন যাত্রী, তাদের মধ্যে 21 জনকে আপনি বাদে দেন, কেননা 21 জনের কোনো দায়িত্ব ইসলামী ব্যাংক নিচ্ছে না, কিন্তু যাদের প্রিমিয়াম ব্যাংক দায়িত্ব নিচ্ছে তারাও আবার রিয়াদ যাবেন, ঢাকা থেকে রিয়াদে যাবেন। সেখান থেকে তারা জেদ্দায় কিভাবে পৌঁছাবেন, সেখান থেকে তারা কাবা শরীফে বা কিভাবে যাবেন, সেখানে গিয়ে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা কি হবে, তারা যে হজের আগের যে তাওয়াফগুলো সেগুলো কিভাবে শেষ করবেন বা কিভাবে হজ করবেন, সেই বিষয়টি কিন্তু এখনো জটিলতা বা এখনো প্রশ্নের সম্মুখীন থেকে যাচ্ছে। অর্থাৎ এইখানে তারা যে এখন প্রশ্ন করবেন সেরকম কোনো কর্তৃপক্ষ নাই, কেননা এখনো পর্যন্ত ধর্ম মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন হজের, তারা কিন্তু সবাই সৌদি আরব গেছেন। বলা যায় যে হাজিদেরকে অনেকটা এটিম করে ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী সহ আর যারা রয়েছেন তারা সবাই চলে গেছেন। এখন সংসদীয় স্থায়ী কমিটির যিনি রয়েছেন বদুল্লাহ খারুন, তিনি কিছুটা আশা তাদেরকে দিয়েছিলেন, সেই আশাও যদি তাদের শেষ পর্যন্ত জেদ্দা থেকে তারা যদি সৌদি আরবের মক্কায় যদি পৌঁছতে না পারেন তাহলে তাদের হজ করা কিন্তু প্রশ্নবিদ্ধ থেকে যাচ্ছে। অর্থাৎ বলা যায় যে 81 জনের কথা সরকার বলছে যে তাদেরকে মক্কায় পৌঁছাবেন, তারা হয়তো শেষ পর্যন্ত সৌদি আরব যেতে পারবেন, কিন্তু হজটা তারা সঠিকভাবে শেষ করতে পারবেন কিনা সেই প্রশ্ন কিন্তু এখনো থেকে যাচ্ছে। তো মারুফ, এই হলো এখানকার সর্বশেষ পরিস্থিতি। আমরা এই পরিস্থিতির উপর নজর রাখার চেষ্টা করছি, আমরা নিশ্চয়ই এর কি সমাধান হলো সেটি আপনার মাধ্যমে দর্শকদেরকে তুলে ধরার চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আশকোনার হজ ক্যাম্প থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফেরদৌস রহমান। আমরা তার কাছ থেকে আর পরবর্তীতে আবারও যুক্ত হব এবং আপনাদেরকে সর্বশেষ খবর জানাবো। চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। আধুনিক বাংলা কবিতার উজ্জ্বল এক নাম শহীদ কাদরী। গত বছর আজকের দিনটিতেই সুদূর যুক্তরাষ্ট্রে তিনি সব অভিমানের ঊর্ধ্বে চলে যান। স্বেচ্ছা নির্বাসনে তার দীর্ঘ প্রবাস জীবনের ইতি ঘটার দিনটিতে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে এটিএন নিউজ। মেঘ লোকে মজ্জমান, রেস্তোরাঁর দ্বারগুলো খোলা, আমি অবহেলে চলে যাব, অবহেলে চলে যাই। নাগরিক আধুনিকতার কবি তিনি, যার লেখনীতে পরিচিত শব্দের ছিল নতুন অর্থ, ভিন্ন দোতনা। কবি শহীদ কাদরীর জন্ম 1942-এর 14 আগস্ট কলকাতার পার্ক সার্কাসে। 10 বছর বয়সে 1952-তে ঢাকায় চলে আসেন, আর পরের বছরই স্পন্দন নামের একটি সাহিত্য কাগজে ছাপা হয় তার প্রথম কবিতা পরিক্রমা। পরের কয়েক দশকে তিনি হয়ে ওঠেন ত্রিসত্তর বাংলা কবিতার কাব্য ভাষা নির্মাণের অন্যতম কারিগর। পুরান ঢাকার বিউটি বোর্ডিং কেন্দ্রিক কবি সাহিত্যিকদের আড্ডার অন্যতম মুখ। খুব যে বেশি লিখেছেন তা নয়,
1967 সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্য উত্তরাধিকার। 1974-এ তোমাকে অভিবাদন প্রিয়তমা, 1978-এ কোথাও কোনো ক্রন্দন নেই এবং 2009 সালে আমার চুম্বনগুলো পৌঁছে দিও। 4টি গ্রন্থে 122টি কবিতা। এর বাইরে এবার প্রথমা প্রকাশন থেকে বের হচ্ছে তার অগ্রন্থিত কবিতার সংকলন গোধূলির গান। শুধু শিল্পের জন্য শিল্প রচনা নয়, শহীদ কাদরী লিখেছেন দায়িত্ববোধের পরিষ্কার অবস্থান থেকেই। যে শিল্প সাহিত্য ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সমাজ পরিবর্তন হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। কলাকৈবল্যবাদী শুধু তারাও এক ধরনের রাজনীতি করেন এবং সে রাজনীতি কি বলে দক্ষিণপন্থী রাজনীতির পক্ষে যায়, তাদের সেই চুপ থাকাটা আমি মনে করি না যে কোনো বিবেকবান লেখকের পক্ষে তোমার চুপ থাকা উচিত। বাংলা কবিতার অতি পরিচিত এলিয়ে পড়া গীতলতার বাইরে আধুনিক মননের উপযোগী মেদহীন এক কাব্য ভাষা ছিল তার। নাগরিক বোধের প্রকাশে নাগরিক পরিমণ্ডল থেকেই শব্দ নিয়ে উপমা উৎপ্রেক্ষা ব্যবহার করে নিজেকে আলাদা করেছিলেন। এখনো আমি মার্কসিস্ট। সোভিয়েত ইউনিয়নে তোমার বা সোভিয়েত সমাজের পতন সত্ত্বেও আমি এখনো মার্কসিস্ট। দেশপ্রেম তার ছিল, কিন্তু কি এক অভিমানে 1978-এ দেশ ছাড়েন তিনি। তখন আমি ভেবেছিলাম যে আমি আর লিখবো না, বা বাংলা সাহিত্যের সঙ্গে বা বাংলা ভাষার সঙ্গে আর কোনো সংস্রবই রাখবো না। এই অভিমানের কারণ কি? নানান কারণ, এটা এখন সরাসরি এটা নিয়ে আলোচনা করতে চাই না। সব অভিমান শেষ হয় 2016 সালের এই 28শে আগস্ট। তার ইচ্ছেতেই শেষ সজ্জার আয়োজন হয় মাতৃভূমির মাটিতে। 1973-এর বাংলা একাডেমি বা 2011-তে 21 পদকের চাইতেও বড় পুরস্কার পাঠকের ভালোবাসা নিয়ে তিনি ঘুমিয়ে আছেন মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। তোমাকে অভিবাদন।